রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। দেখুন কাণ্ডটা বাবু। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার ঘোষপাড়া সুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্য জগতে এই খ্যাতনামা সাহিত্যিক মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ এবং কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস রচনা করেন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1950 সালের 1 নভেম্বর তাঁর মৃত্যু হয়। গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক তুলব না, শুধু এইটুকু বলবো, সেরকম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদের অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটাই বর্ণনা করে আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরু নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরু গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটু নিচু পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ বাড়িগুলোর খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচি, বেলগাছের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বট গাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলাকাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরু গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে, অনেক বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো, তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই খানিকটা ধসে পড়েছে, দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সন্ধেবেলার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে।
একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে, কেন? জায়গাটা ভালো না স্যার, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা যেন কথাটা এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এই গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলে প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাঁড়া উঁচু করে একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনএল লাইনের একটা ছোট স্টেশনও এখানে আছে। এই পাহাড়ের কাছে একটা খুব ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এর মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি, এবং এইসব গল্প শোনার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবনে বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনবার সময় মনে হতো, এদেশে এরম ঘটবে এ আর বিচিত্র কি, এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কথা শুনেছিলাম, তাছাড়া এ পর্যন্ত আমি কারোর মুখে কোনো কথা শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গেছে, অথবা অন্য কথা পেরেছে। চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না,
আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটা নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়েত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরোগ্রামেই। আমি যখন প্রথম এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখেই শুনেছি। এখন তাদের বংশের আর কেউ নেই। তারপর চেরোগ্রামেই আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোই না। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ডও থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তা লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা টিভি আছে, খুললে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরও বছর দুই সুখ দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরও কয়েকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখার দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠিও লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিয়েছিলাম পরে সে কথা বলবো। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কাজ উপলক্ষে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেয়ে যেতেই হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে আমার বাড়িতে নিয়ে এলাম। তিনি কখনো এর আগে আমার বাড়িতে আসেনি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময় সুরে বললেন, এ বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালিও খসবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটির চারদিক চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার হয়তো ভালো লেগেছে। বললাম, সেকেলের গড়ন, খুব টেকসই, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, না, সে জন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন হলো প্রায় 60। আরও বছরখানেক কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেছি। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। বাড়ির দরজায় তালা খুলে রাখহরি বলে উঠল, বাবু, এ এ কিসের রক্ত দেখুন তো। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজা চৌখাটের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোনে বয়ে চলেছে যেন। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র যেন কারোর মুন্ডু কেটে আনা হয়েছে। আমি তো অবাক,
কিসের রক্তের ধারা? কোথা থেকেই বা এলো? আজ দুদিন তো বাড়ি বন্ধ ছিল, বাড়ির ভেতর উঠোনে রক্তের দাগ আসে কোত্থেকে? তার উপর আবার সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে। সেই বড় হুলো বিড়ালটার কাজ। রক্তের ধারাটা গেছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরা কুঠুরিটা খুলিনি। চোরা কুঠুরির দরজা পেরিয়ে বন্ধ ঘরের মধ্যে রক্ত দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়ালেরই ব্যাপার হয়, বিড়ালেরও তো ফুটো লাগে। চোরা কুঠুরির তালা লোহার শিকড়ে চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাঁস বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাকহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এ কি বাবু, এতে কি করে এমন রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এক্ষুনি টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের বাড়ি এটা। পুরনো জিনিসের গুদামঘর এই চোরাকুঠুরিতে। রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল হয়তো। মোড়কের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মোড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মোড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মোড়ক বিস্তৃত হলো। লোক মরে ধুলদাবার হতে লাগল। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো। মোড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশে স্কুলে চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাঁকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। গল্পের আড্ডায় আজ শুনলেন রঙ্কিনী দেবীর খড়গ, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার অনির্বাণ, চন্দ্র পণ্ডিত অয়ন মুখার্জি, ছাত্র শুভজিৎ রায়, রাকহরি শুভ, পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খড়গ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি, and also click the bell icon for notification. Happy listening!